হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা 14তম আইটিভি লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ। একটা ব্যতিক্রমী নিয়ম আয়কর আইন 2023 এর অঙ্কের একটি ব্যতিক্রম নিয়ম হচ্ছে ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ। আমার কথা কি শোনা যাচ্ছে? কে কে শুনতে পাচ্ছেন? আমরা চলে আসলাম আইটিভি লাইভ ক্লাসের 14তম দিনে আমরা চলে এসেছি। আজকে আমাদের 14তম ক্লাস। আজকে আমরা যারা এখনো ক্লাসে জয়েন করি নাই তাড়াতাড়ি জয়েন করে নিই। আমরা মূল আলোচনা এখনই শুরু করব। ওয়ালাইকুম সালাম লাভলি আপু, আমাদের সাথে আছেন মামুন মির ভাই। কে কে শুনতে পাচ্ছেন? আজকে আমরা চলে এসেছি আইটিভি 14তম লাইভ ক্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ। এটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী নিয়ম। আয়কর আইনের অঙ্কের একটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে এটা, যেখানে আপনার দুইবার ট্যাক্স দিতে হয়। দুইবার পুরোপুরি দিতে হয় না, একবার দিতে হয় 100%, আবার দিতে হয় কম করে দিতে হয়, কিন্তু দুইবার দিতে হয়। ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ মির্জা শফিকুল ইসলাম শফিক ভাই, আমি অফলাইনে ক্লাস বলতে আমি অফলাইনে পড়াই প্রাইভেটলি দু একজন আছে, তাদেরকে আমি অফলাইনে পড়াই। আর ওভাবে আমি ব্যাচ আকারে এখনো পড়াচ্ছি না। দু একজন স্টুডেন্ট আছে আমার যারা প্রাইভেটলি পড়েন বাসায় এসে। আর আমি আপনাদের তো ফ্রি সার্ভিস দিতেছি। আমি অনলাইনে ক্লাস করাচ্ছি। রিয়াজউদ্দিন ভাই, সাউন্ড কম ঠিক আছে, আমি প্রফেশনাল মাইক্রোফোন ইউজ করি না, সেজন্য এটা আমার অরিজিনাল কণ্ঠস্বর। মির্জা শফিকুল ইসলাম ভাই, আপনি আমার ইনবক্সে নক দিবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। শেখ শিহাব সাহেব। আচ্ছা, ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ মানে যাদের পার্সোনাল কোনো কথা থাকে তারা ইনবক্সে নক দিবেন। হ্যাঁ, তারা ইনবক্সে নক দিবেন। ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ, ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ। মনে করেন আপনি একটা ফার্মের 1/4 মালিক। 1/4 মালিক। ওইখানে আপনি 4/1 পাবেন, কিন্তু ওইখানে মনে করেন আপনার একটা অংশীদারি ফার্ম আছে, সেখানে বাৎসরিক ইনকাম হচ্ছে 6 লক্ষ টাকা। তার মধ্যে 20,000 টাকা কর দেওয়া হয়েছে ফার্ম থেকে। এখন আপনি 6 লাখ থেকে যদি 20,000 বাদ দেয় 5,80,000 টাকা। এর 4/1 কত হবে? ধরেন
চার, 5,000 টাকা আপনার অংশের কম, তার মানে 1.5 লাখ থেকে আরও 5,000 কম, 1,45,000 টাকা পাবেন আপনি। 1,45,000 টাকা আপনি ট্যাক্স দেওয়ার পরে, আপনি মানে আপনি কর দেওয়ার পরে আপনি 1,45,000 টাকা পেলেন আপনার ফার্ম থেকে। তারপরে ওই 45,000 টাকার 1,45,000 টাকার উপরে আবার আপনাকে ট্যাক্স দিতে হবে। কীভাবে দিতে হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, একটা অঙ্কের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলে আপনারা সহজে বুঝে যাবেন। আমরা যারা এখনও ক্লাসে জয়েন করি নাই, দয়া করে ক্লাসে জয়েন করে নিন। আর আপনারা যারা ক্লাসটা দেখছি, দয়া করে ক্লাসটা শেয়ার করে দিবেন। ক্লাসটা শেয়ার করা আপনাদের উদারতা। আশা করি আপনারা কৃপণ না। আমরা সরাসরি মেতে চলে যাব। ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ কিভাবে অ্যাড করতে হয় আমরা সরাসরি অঙ্কের মাধ্যমে দেখব। আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান এখনই। ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ। শিহাব সাহেব, আপনি প্রশ্ন একটু পরে করেন। যদি এই অঙ্কর ব্যাপারে প্রশ্ন হয় তাহলে করতে পারেন, আর যদি অঙ্কের বাইরে হয় তাহলে প্রশ্নটা পরে করেন। আমরা অঙ্ক করি এখন। মনে করেন যে মনসুর সাহেব, মনসুর আর্থিক পরিসম্পদ হতে আয় এবং সিকিউরিটি সুদ খাতে আয়, সুদ, সিকিউরিটি সুদ, হ্যাঁ একই, ওইটা আর্থিক পরিসম্পদের মধ্যেই পড়বে। শিহাব ভাই, এটা আর্থিক পরিসম্পদের মধ্যেই পড়বে। মনে করেন মনসুর সাহেব আছে আমাদের সাথে। মনসুর সাহেব ওনার একটা ফার্ম আছে, যে ফার্মের উনি 4/1 মালিক। 4/1 মালিক। মনসুর সাহেব ফার্মের 4/1 মালিক। ওনার ফার্মে বাৎসরিক আয় হয় 6 লক্ষ টাকা। ওনার ফার্মের বাৎসরিক আয় হয় 6 লক্ষ টাকা। তার মধ্যে উনি 20,000 টাকা খড় দিলেন। খড় দেওয়ার পর থাকলো 5,80,000 টাকা। 5,80,000 টাকা থাকলো। যেহেতু ওনারা চারজন, তো প্রতিজন পাবে হচ্ছে 1,45,000 টাকা। প্রতিজন পাবে 1,45,000 টাকা। প্রতিজন 1,45,000 টাকা করে পাবে। ওনার এই ফার্মের আয় বাদে গৃহ সম্পত্তি থেকে উনি আয় করেন 3,85,000 টাকা। গৃহ সম্পত্তি থেকে আয় করেন 3,85,000 টাকা। তাহলে ওনার টোটাল ইনকাম কত হলো? 5,30,000 টাকা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার ফার্ম থেকে পেলেন আপনি 1,45,000 টাকা, আর আপনার গৃহ সম্পত্তি থেকে ইনকাম হচ্ছে 3,85,000 টাকা। আপনার নেট ইনকাম হলো 5,30,000 টাকা। আপনি কিন্তু ওই ফার্মে দেখেন, আপনি 20,000 টাকা যদি আপনি 4 ভাগ করেন, আপনি 5,000 টাকা কিন্তু দিয়ে আসছেন। আপনি কর 5,000 টাকা অলরেডি দিয়ে আসছেন। 5,000 টাকা কর দিয়ে আসছেন। তারপরেও আপনাকে
আপনার যে এই ইনকামটা এটা হচ্ছে যেহেতু আপনার ফার্মের ইনকাম, তাই আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। ফার্মের অংশীদারি ইনকাম হলে আপনাকে অবশ্যই এটা অ্যাডজাস্ট করতে হবে। কীভাবে অ্যাডজাস্ট করবেন আপনি দেখেন, আপনি এখানে একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দেব। আমি আগে আপনারা এটা বুঝেন, বোঝার পরে আপনার সূত্রটা দিয়ে কীভাবে বের করবেন সেটা আমি লিখে দেব। আপনার ইনকাম হচ্ছে 5,30,000 টাকা। আমি যেহেতু বলছিলাম মনসুর সাহেব যেহেতু উনি পুরুষ মানুষ, তাহলে ওনার করমুক্ত সীমা হচ্ছে 5,30,000 ধরেন না, ওনার করমুক্ত হচ্ছে 3,50,000, করমুক্ত সীমা 3,50,000 টাকা। মাইনাস করলে থাকে হচ্ছে 1,80,000 টাকা। আমরা জানি প্রথম 1 লক্ষ দিতে হয় 5%, প্রথম 1 লক্ষে 5% দিতে হয়। প্রথম 1 লক্ষ টাকায় 5% দিতে হয়। 1 লক্ষ টাকায় 5% হয় 5,000 টাকা। 80,000 টাকার 10% হবে 8,000 টাকা। 80,000 টাকার 10% হবে 8,000 টাকা। ওনার কর আসে 13,000 টাকা। উনি কিন্তু একবার 5,000 টাকা কিন্তু দিয়ে আসছেন, যেহেতু ওনার 20,000 টাকা কর দেওয়া হয়েছে ওনার কোম্পানি থেকে। ওই কোম্পানির উনি 4 ভাগের 1 অংশের মালিক। ওই কোম্পানির উনি 4 ভাগের 1 অংশের মালিক। এই তো 6 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকা দেওয়া হয়েছে, ওনার ভাগে কিন্তু 5,000 টাকা অলরেডি দেওয়া হয়েছে। তাহলে ওনার কর মোট আয়ের উপর আয়কর আসলো 13,000 টাকা। ওনার মোট আয়ের উপর আয়কর আসলো 13,000 টাকা। এতটুকু কে বুঝতে পারছেন? এতটুকু আমি যতটুকু বলছি এতটুকু কে বুঝতে পারছেন? দেখেন, ওনার আয়কর আসছে 13,000 টাকা। মোট আয়ের উপর আয়কর আসছে 13,000 টাকা। 13,000 টাকা আমরা অনেকেই বুঝতে পারছি। 13,000 টাকা আমি আপনাদের এখন যে সূত্রের কথা বলতেছি সেটা হচ্ছে, যদি ফার্মের আপনি অংশীদার হন বা ব্যক্তি সঙ্গ থেকে আপনি আয় করেন বা ফার্মের অংশীদার হন, তখন আপনি ফার্ম থেকে যে টাকাটা ট্যাক্স দেওয়ার পরেও যে টাকাটা পাবেন, আপনি আয়কর দেওয়ার পরেও আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা কিন্তু আপনার আয়ের মধ্যে যোগ হয়েছে। যোগ হওয়ার পরে আপনার 13,000 টাকা আয়কর আসছে। 13,000 টাকা আয়কর আসছে। এখন দেখেন, আপনার যে আয়করটা আপনি পাবেন, টোটাল যোগ করার পরে যে আয়করটা পাবেন, আপনার পেলাম কত? 13,000 টাকা। আমরা 13,000 টাকা পেলাম। এই 13,000 গুণ, ওই 13,000 গুণ হচ্ছে আপনার মোট কত ছিল? মোট ছিল 5,30,000। তো 5,30,000 হবে নিচে, আর উপরে আপনার ফার্ম থেকে যে অংশটা পেলেন, ফার্ম থেকে যে আয়ের যে অংশটা পেলেন 1,45,000, সেটা হবে উপরে, এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, যার কাছে ক্যালকুলেটর আছে বা ছোটো মোবাইল আছে আপনারা একটু দেখেন ওইটা কত হয়। আমরা আয়কর পেলাম 13,000 টাকা। ওনার মোট আয় ছিল 5,30,000 টাকা। উনি ফার্মের অংশ থেকে 4 ভাগের 1 অংশ ওনার ছিল। ফার্মের অংশ থেকে উনি পেলেন 1,45,000 টাকা। 13,000 গুণ 145, 1,45,000
ভাগ 5,30,000, ওইটা ভাগ করলে কত আসে দেখেন তো আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে করে নেই। শিহাব ভাই বলছেন 3,0557 টাকা, 3,557 টাকা। আমি মনে করতেছি এটা ঠিক আছে, 3,557 টাকা। দেখেন সূত্রটা কিন্তু আবার মনে রাখেন, আপনার যে আয়টা পাবেন এটা থেকে আয়কর যেটা পাবেন, আপনি আয়কর যেটা পাবেন, আয়কর থেকে মোট আয়টা হবে নিচে এবং আপনার কোম্পানি থেকে যেটা হবে সেটা হবে উপরে। কোম্পানি থেকে যে আয়টা পাবেন সেটা হচ্ছে অংশীদার থেকে যেটা পাবেন অংশীদারি ফার্মের ক্ষেত্রে। আপনি মনে রাখবেন যে অংশীদারি ফার্মের ক্ষেত্রে। এখন দেখেন আপনি এটা ভাগ করলে হয়, কারণ আমরা কত পাইছিলাম, আয়কর পাইছিলাম 13,000 টাকা, 13,000 টাকা। আর এই সূত্র থেকে আমরা কত পেলাম, 3,557 টাকা, 3,557 টাকা। বিয়োগ করলে কত হয় দেখেন তো একটু আপনারা, 9,443 টাকা। দেখেন তো আমার বিয়োগটা ঠিক আছে কিনা, আমার বিয়োগটা ঠিক আছে কিনা দেখেন তো একটু আপনারা। আপনারা দেখেন আমার বিয়োগটা ঠিক আছে কিনা। তার মানে আপনাকে আয়কর দিতে হবে 9,443 টাকা। এখন আমি আপনাদের বলছিলাম আপনাকে দুইবার কিভাবে আয়কর দিতে হয়। আপনার আয়কর আসছে দেখেন 13,000 টাকা, 13,000 টাকা। আপনার অংশীদারি কোম্পানিতে দিয়েছেন 5,000 টাকা, তো ওই 5,000 টাকা বাদ দিলে আপনার আয় আসে 8,000 টাকা। কিন্তু আপনার 8,000 টাকা আয় না আসছে হচ্ছে 9,443 টাকা। তার মানে বেশি আসছে দেখছেন, আপনি কিন্তু দুইবার কর দেওয়া লাগছে, ওইখানে কিন্তু 1,443 টাকা বেশি। আমার কথা আপনি বুঝতে পারছেন, 1,443 টাকা বেশি আপনার। দেখেন আপনি 5,000 টাকা আগে দিয়ে আসছেন, কিন্তু আপনি বাদ দিয়েছেন কত, বাদ দিয়েছেন 3,537 টাকা। সূত্র অনুযায়ী আপনি বাদ দিয়েছেন 3,557 টাকা। এটা হচ্ছে নিয়ম, গভর্নমেন্টে এই নিয়মটা করে দিছে, তার মানে আপনাকে আয়কর দিতে হবে 9,443 টাকা। আপনার যদি ওই অংশটা যদি যোগ না করতো তাহলে আপনাকে 8,000 টাকা দিলেই হতো। কিন্তু ওই অংশটা যোগ করার কারণ হচ্ছে, দেখেন এই অংশটা যোগ করার কারণ হচ্ছে আপনার আয় হচ্ছে 3,85,000 টাকা। তার মানে আপনি যদি মহিলা হতেন তাহলে আপনার আয়কর শূন্য ছিল, আপনি আয়করে আওতাভুক্ত পড়েন নাই, আয়কর মুক্ত থাকতেন। কারণ আমরা জানি মহিলাদের আয়কর করমুক্ত সীমা হচ্ছে 4 লক্ষ টাকা, তো এখানে 3,85,000 আছে। এখন ওইটা যোগ করার কারণে কিন্তু আপনি যদি মহিলা হন তাহলে আয়করের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আপনার ওই আয়করের অন্তর্ভুক্ত করার জন্যই মূলত এই নিয়মটা চালু করা হয়েছে, আপনাকে যাতে আয়করের অন্তর্ভুক্ত করতে পারে। নয়তো আপনি কিন্তু ওইখানে আপনি আয়কর দিয়েছেন ঠিক আছে 5,000, কিন্তু এখানে আপনার পুরো আয়করটা ফাঁকি দিতে পারতেন, এই জন্য আপনার দুইটা একসাথে করে তারপরে সূত্রের মাধ্যমে কমানো হয়েছে, কিন্তু সূত্রের মাধ্যমে আপনার 100% কমায় নাই, সূত্রের মাধ্যমে আপনাকে 100% কমায় নাই। দেখেন আপনার এখানে 1,143 টাকা বেশি দিতে হলো, 1,443 টাকা বেশি দিতে হলো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? অংশীদারি ফার্মের ক্ষেত্রে এই নিয়মটা সবসময় মনে রাখবেন। এটা হচ্ছে মোট আয়ের আয়কর, এটা হচ্ছে মোট আয়, এবং এটা ফার্ম থেকে আপনি যে আয়টা করলেন, এইখানে মাঝখানে গুণ চিহ্ন আর এই দুইটার মাঝখানে ভাগ চিহ্ন। আপনারা কে এই অংশটা বুঝেছেন বলেন, আর কে বোঝেননি? তাহলে আমরা অন্য একটা অংশ দেখব, কে বুঝেছেন আর কে বোঝেননি।
ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ কিভাবে যোগ করতে হয় আমরা কে কে বুঝলাম আর কে কে বুঝিনি আমরা কমেন্টস করে জানিয়ে দিই। মামুন মীর সাহেব বুঝতে পেরেছেন, ধন্যবাদ বোঝার জন্য। আর কে কে বুঝতে পেরেছেন? যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। যারা লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। শেখ শিহাব সাহেব বুঝতে পারছেন। অংশীদারি কি মেনশন করে দিবে? হ্যাঁ, অংশীদার যদি মেনশন করে না দেয় তাহলে তো আপনাকে আপনার ব্যক্তি আয়করের মধ্যে তো এটা পড়বে না। অবশ্যই লাভলি আপু অবশ্যই এটা আপনাকে মেনশন করে দিবে আপনি ফার্ম থেকে কোনো টাকা, ফার্মের অংশীদার ছিলেন এবং সেখান থেকে কোনো টাকা আয় করেছেন কি না, সেটা যদি উল্লেখ না করে তাহলে আপনাকে ওই সূত্র ইউজ করতে হবে না। আশা করি বুঝতে পারছেন। এই অঙ্কের মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে? কতজন অংশীদারি সেটা কি বলে দিবে? বলে দিতে পারে, বলেই দিবে সাধারণত। বলে না দিলে আপনার অংশটা কিভাবে বের হবে? এখানে 6 লক্ষ টাকা ছিল আপনার ফার্মের মোট আয়। এখানে আপনি 4/1 হওয়ার কারণে 1.5 লাখ টাকা 5,000 টাকা দিত, তার সুদ নিয়ে গেছে, আপনি পেলেন 1,45,000 টাকা। যদি এখানে আপনার 6 জন হতেন তাহলে 1 লক্ষ টাকা পেতেন। অবশ্যই উল্লেখ করে দিবেন। উল্লেখ যদি না করা থাকে তাহলে আপনি বুঝবেন কেমনে আপনি কত টাকা পেলেন? আর কত টাকা পেলেন সেটা না বুঝলে কীভাবে আয়কর হিসাব করবেন? এখানে টাকার পরিমাণটা উল্লেখ না করে দিয়ে আপনার অংশটা উল্লেখ করে, যদি অংশটা উল্লেখ করে দিত যে আপনি 4/1 মালিক, তাহলে আপনি এমনিই বুঝতে পারতেন যে আপনি 45,000 টাকা পাবেন, যেহেতু 20,000 টাকা ওনারা আয়কর দিয়ে দিছে। আর এখানে যদি বলা হতো যে আপনি 6/1 মালিক, তখন আপনি 6 দিয়ে ভাগ করলে যেটা আসতো সেটাই আপনার আয়ের অংশ হতো। আশা করি বুঝতে পেরেছেন। মনে করেন যে আপনার স্বামী বা আপনার স্ত্রী ওনারা আয়কর দেন না, ওনারা আয়করের আওতাভুক্ত না, কিন্তু আপনারা একই সাথে আছেন, ওনারা আয়করের আওতাভুক্ত না। তখন আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর যে আয়টা আছে সেটা আপনার রিটার্নের সাথে উল্লেখ করতে হবে এবং রিটার্নের সাথে সেটার বিবরণ জমা দিতে হবে। আপনার অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে যদি থাকে, তার যদি কোনো আয় থাকে, সে যদি আলাদা রিটার্ন দাখিল না করে, তখন আপনার সাথে সেটা উল্লেখ করে দিতে হবে। আপনার আয়ের বিবরণীর সাথে সেটা উল্লেখ করে দিতে হবে। মনে রাখবেন যে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যদি কোনো আয় থাকে আর উনি যদি রিটার্ন জমা না করেন, তাহলে সেটা আপনার সাথে উল্লেখ করে দিতে হবে। আপনার যদি অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে মেয়ে থাকে বা সন্তান থাকে আর সে যদি আয়কর রিটার্ন দাখিল না করে, তখন সেটা আপনার আয়কর বিবরণীতে উল্লেখ করে দিতে হবে। এখন দেখেন, আপনার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে এবং সে আপনার উপর ডিপেন্ডেবল, আপনি তাকে ভরণ পোষণ করান, স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন আপনারা ভরণ পোষণ করান, অথবা দুইজনে মিলে ভরণ পোষণ করান। কিন্তু আপনারা দুইজন যদি আলাদা আয়কর রিটার্ন জমা দেন, তাহলে যে কোনো একজনের সাথে আপনার 50,000 টাকা করমুক্ত সীমা বাড়বে। যেমন আপনার আয়কর সীমা 3,50,000 টাকা। আপনার যদি প্রতিবন্ধী একটা সন্তান থাকে, আপনার উপরে সে ডিপেন্ডেবল হয়, তখন আপনাকে আরও 50,000 টাকা করমুক্ত সীমা বাহিরে পাবেন। আমি আপনাদের শর্টকাট একটা ছোটো অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনার ইনকাম 5 লক্ষ টাকা, আর আপনার স্ত্রীর ইনকাম 6 লক্ষ টাকা।
আপনার স্ত্রীর ইনকাম 6 লক্ষ টাকা আর আপনার ইনকাম 5 লক্ষ টাকা। এখন আপনার প্রতিবন্ধী সন্তান আছে, যদি প্রতিবন্ধী সন্তান থাকে যে আপনি সাধারণত 3,50,000 টাকা করমুক্ত সীমায় পাবেন। যেহেতু সন্তান একজন আছে তার মানে আরও 50,000 টাকা করমুক্ত সীমা পাবেন। যেমন ধরেন 0%। আপনি এখানে 4 লাখ টাকা করমুক্ত সীমায় পেলেন, যেহেতু আপনি মহিলা, আরও পাবেন 50,000 টাকা। এটাও 0%, এটাও 0%, এটাও 0%। তার মানে আপনার আয়কর মিত্র 4 লাখ চলে গেল, আপনার ওই 1 লাখ টাকার ট্যাক্স দিলে হয়ে গেল, আপনার ওই 1,50,000 টাকার কর দিলেই হয়ে গেল। বুঝতে পারছেন আপনার বিষয়টা? যদি আপনার প্রতিবন্ধী কোনো সন্তান থাকে তাহলে আপনার আয়কর করমুক্ত সীমার পরিমাণ 50,000 টাকা বেড়ে যাবে। করমুক্ত সীমার পরিমাণ সবসময় 50,000 টাকা বেড়ে যাবে। আমরা কি আরেকটা অঙ্ক করব সবগুলোর উপরে? আমরা কি আজকে আরেকটা অঙ্ক করব? বলেন। কে কে শুনতে পাচ্ছেন? আমরা কি নতুন একটা অঙ্ক করব? একজনের জন্য 50,000 টাকা করমুক্ত সীমা, একজন প্রতিবন্ধী সন্তানের জন্য, মা অথবা বাবা যে কোনো একজন পাবেন, মা অথবা বাবা যে কোনো একজন পাবেন, একজন প্রতিবন্ধী সন্তানের জন্য। আর যদি দুইজন তাহলে 1 লক্ষ টাকা পাবেন। তবে মা অথবা বাবা যে কোনো একজন, যে তাকে ভরণ পোষণ করে সে পাবে, যে তাকে ভরণ পোষণ করে সে পাবে। ঠিক আছে, সবাই যখন বলতেছেন আমি আরেকটা অঙ্ক করব, আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আরেকটা অঙ্ক আমরা খাতা কলম নিয়ে আপনারা রেডি হয়ে যান। আমরা আরেকটা নতুন সমস্যা সমাধান করব। পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে হতে পারে, পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে হতে পারে। তার মধ্যে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকে, রাজনৈতিক কোনো ঝামেলা না থাকে, তাহলে ডিসেম্বরের শেষের দিকে হয়ে যাবে। তার মধ্যে যদি রাজনৈতিক ঝামেলা শুরু হয়ে যায় তখন আরও পিছাইতে পারে পরীক্ষা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন? স্বামী স্ত্রী যে কোনো একজন 50,000 টাকা করমুক্ত, স্বামী স্ত্রী যে কোনো একজন 50,000 টাকা করমুক্ত পাবেন, কিন্তু আপনি দুইজনের জন্য 50,000 টাকা করে করমুক্ত করেছেন সেটাকে ঠিক আমি দুইজনের জন্য বলে নেই, আমি বলছি যে কোনো একজনের জন্য 50,000 টাকা পাবে। আমি এখানে বলছি আমি যে স্বামী যদি রিটার্নের সাথে তার সন্তানের কথা উল্লেখ করে, স্ত্রী কিন্তু উল্লেখ করতে পারবে না। আমি দুইজনেরটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু দুইজন পাবে না, একজন পাবে। আমার কথা বুঝতে পারছেন আপনি? যে কোনো একজন পাবে, দুইজন পাবে না। আমরা কর রিয়াত তো সবাই আমরা পড়ছি, কর রিয়াত, ঠিক না?
আমরা জানি কর রিয়াতটা সাধারণত মোট যে আয় থাকে, মোট আয়ের 3% এবং বিনিয়োগের 15%, আর সর্বোচ্চ 10 লক্ষ, সর্বোচ্চ 10 লক্ষ, এর মধ্যে যেটা কম সেটা আপনি কর রেয়াত পাবেন। সেটা তো ক্লিয়ার আপনাদের কাছে? আমি বলছি, আপনার যদি প্রতিবন্ধী একজন সন্তান থাকে, আপনার করমুক্ত সীমা যদি 3 লক্ষ টাকা থাকে, সেখানে আপনি 3,50,000 টাকা যদি করমুক্ত সীমা থাকে, সেখানে আপনি 4 লক্ষ টাকা করমুক্ত সীমা পাবেন। কিন্তু আপনি একজন পাবেন, স্বামী অথবা স্ত্রী। স্বামীর সাথে অ্যাড করলে স্ত্রীর সাথে অ্যাড করা যাবে না। কথা ক্লিয়ার? যে কোনো একজন পাবেন, স্বামী স্ত্রী দুইজনে পাবেন না। আমি দুইজনকে দিয়ে দেখিয়ে দিলাম আর কি। আমরা জানি কর রিয়াত পাওয়া যায়, কর রিয়াত সম্পর্কে আমি একটা শিট দিয়েছি যে কোন কোন বিষয়, এখানে প্রায় 20টার মতো বিষয় আছে, 20টার মতো বিষয় আছে যেগুলোতে কর রিয়াত পাওয়া যায়। তো 20টাকে আমি এখন বলবো না আপনারা এটা পরে দেখে নেবেন? 20টা জায়গা আছে যেখানে কর রিয়াত পাওয়া যায়। আমি সাধারণত আপনাদের বলে দিই, এখানে জীবন বীমা আছে, তারপর হচ্ছে স্কিম যেটা, তারপরে হচ্ছে সিকিউরিটি, তারপরে হচ্ছে সঞ্চয়পত্র। আমরা জানি সঞ্চয়পত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। সঞ্চয়পত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। ওই যে আপনি যে 20টা জায়গায় আপনি কর রিয়াত পাবেন, ওই 20টার শিট আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা কষ্ট করে একটু দেখে নিন, ঠিক আছে? আমি আর এখন বললাম না, আমি আগেও বলছি অনেকবার। আমি শিটটা আর ওই সম্পর্কে আমি আমার পেজে আমি একটা রিয়েল দিয়েছি, রিয়েল ভিডিও আপলোড করেছি, যেটার মধ্যে 20টা দেওয়া যায়, 20টা কর রেয়াত পাওয়া যায়, এরকম 20টা সেক্টর আছে। 20টা সেক্টরে আমি একটা রিয়েল দিয়ে দিয়েছি, আমরা দেখে নেবেন। আমি শিটও আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আমি এখন অঙ্কতে চলে যাই। এখন আমি অ্যাভারেজ অঙ্ক করব, যে সবগুলো যাতে থাকে এরকম 1-2টা সেক্টর থাকে, আয়ের যে বিভিন্ন খাত আছে ওই খাতের মধ্যে যাতে 2-3টা থাকে, এরকম আমি অঙ্ক করব। মনে করেন যে আমাদের সাথে আছে মামুন ভাই আমাদের সাথে আছে। উনি চাকরি করেন, উনি একটা চাকরি করেন। চাকরি করার কারণে উনি বেতন থেকে আয় পান 7,18,000 টাকা, 18,200 টাকা বাৎসরিক। উনি বেতন থেকে আয় পান, বেতন, এটা হচ্ছে ওনার বেতনের আয়। বেতন থেকে আয় পান 7,18,200 টাকা। তারপরে হচ্ছে গৃহ সম্পত্তি থেকে আয় পান হচ্ছে 1,20,000 টাকা। গৃহ সম্পত্তি থেকে আয় পান হচ্ছে 1,20,000 টাকা। এটা হচ্ছে গৃহ সম্পত্তি থেকে আয়। উনি গৃহ সম্পত্তি থেকে আয় পান 1,20,000 টাকা। তারপরে হচ্ছে ওনার সঞ্চয়পত্র ওনার কিনা আছে 50,000 টাকা। এর মধ্যে 10% উৎসকর কর্তন করা হয়। সঞ্চয়পত্র আছে 50,000 টাকা সঞ্চয়পত্র, কিন্তু 10% হারে উৎসকর কর্তন করা হয়। 10% হারে উৎসকর কর্তন করা হয়, সেটা আমি বলছি, বলার কারণ হচ্ছে আমি পরে অঙ্কের মধ্যে সেটা দেখিয়ে দেবো কেন এটা বলছি, যে 10% হারে তার উৎসকর সঞ্চয়পত্রে কিন্তু যে লাভ আসে, লাভের মধ্যে তিনি কি করে, যে সুদটা আছে সুদের মধ্যে 10% উৎসকর কর্তন করা হয়। আমি এটা বলছি, পরে আপনাদেরকে বুঝিয়ে দেব।
উনি তহবিলে বিনিয়োগ করেন, এটা আমরা টোটাল করি আগে, দেখি কত আসে। 8,88,000 টাকা, 8,88,200 টাকা, 8,88,200 টাকা। ওনার বিনিয়োগটা দেখি যে উনি যে বিনিয়োগ করছে সেটার মধ্যে কিন্তু কর রেয়াত পাবে। কারণ কী কী বিনিয়োগ করছে সেটা আমরা দেখে নিই। উনি একটা তহবিলে, সরকার অনুমোদিত একটা তহবিলে দান করছে হচ্ছে 96,000 টাকা। সরকার অনুমোদিত একটা তহবিলে দান করছে 96,000 টাকা। আর একটা কল্যাণ তহবিলে চাঁদা দিছে 3,000 টাকা। তারপরে উনি সঞ্চয়পত্র কিনছেন 1 লক্ষ টাকার। সঞ্চয়পত্র কিনছেন উনি 1 লক্ষ টাকার। আর ওনার একটা জীবন বীমা আছে যেটার ওনাকে কিস্তি দিতে হয় 12,000 টাকা। 12,000 টাকা ওনাকে কিস্তি দিতে হয়। কিস্তি, এটা হচ্ছে সঞ্চয়পত্র, এটা হচ্ছে চাঁদা, আর এটা হচ্ছে দান। এটা হচ্ছে দান। তারপরে হচ্ছে উনি শেয়ার বাজারে বিনিয়োগ করছে 5,000 টাকা। উনি শেয়ার বাজারে বিনিয়োগ করছে 5,000 টাকা। ওনার টোটাল বিনিয়োগ কত? টোটাল বিনিয়োগটা আমরা যোগ করি। ওনার টোটাল বিনিয়োগ করে সেটা আমরা যোগ করি। আপনারা একটু যোগ করে বলেন তো কত হয়। টোটাল বিনিয়োগটা আমরা যোগ করি। কত হয় কেউ বলতে কেউ যোগ করছেন? 2,16,000। আমি খুব স্লো, আমার চেয়ে আপনারা স্লো। 2,16,000 টাকা ওনার বিনিয়োগ। আমরা ওনারটা বের করি। এখানে আমি বলছিলাম যে উনি সঞ্চয়পত্র থেকে উনি সঞ্চয়পত্র সুদ থেকে আয় করেন হচ্ছে 50,000 টাকা। কিন্তু এটা ওনার আয়। সঞ্চয়পত্র থেকে উনি আয় করেন 50,000 টাকা। এটা ওনার এটাও কিন্তু ওনার আয়। কিন্তু আমরা যখন তার আয়কর বের করব তখন এটা কিন্তু বাদ যাবে। এটা বাদ যাবে কারণ হচ্ছে উনি কিন্তু ওইখানে সঞ্চয়পত্র আয় থেকে উনি উৎসেকর 10% দিয়ে দিয়েছেন। তো এখানে যদি আমরা 50,000 টাকা বাদ দিই তাহলে থাকবে 8,38,000 টাকা। আপনারা বুঝতে পারছেন কিনা? কিন্তু এখানে তিনি উৎসেকর দিয়ে দিছেন। এখানে তিনি উৎসেকর দিয়ে দিছেন। দেখেন ওনার প্রথম 3,50,000-এ ওনার প্রথম 3,50,000-এ 0%, 0%-এ 0 টাকা।
থেকে 3,50,000 বাদ দিলে কত থাকে দেখেন তো একটু। আমি দিলাম 8-এর 8, 13 থেকে 5 গেলে 8 থাকে হচ্ছে, এখানে আছে 7, 7 থেকে 3 গেলে 4, 4,88,000 টাকা। পরবর্তী 1 লাখে আমরা জানি 5%, 5,000 টাকা থাকলো 3,88,000 টাকা। তারপরে এই যে এখানে আমরা জানি পরবর্তী 4 লাখে 10%, 10%-এ কত আসে দেখেন তো, সম্ভবত 38,800 টাকা আসার কথা। 38,800 টাকা আসার কথা, দেখেন কত আসে আপনাদের। এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু 200 সংখ্যাটা আমি বাদ দিয়ে দিছি, 200 সংখ্যাটা আমি বাদ দিয়ে দিছি, দেখছেন? কারণ আমরা এটা শূন্য করে দিই, না তো আমাদের অঙ্ক মিলবে না। এখানেও শূন্য করে দিই, যেহেতু আমরা বাদ দিয়ে দিছি এখানে শূন্য করে দিই। দেখেন ওনার কত আসে, 800, 8, 5, 13, 3, 1 থাকলো 43,000, 43,800 টাকা, 43,800 টাকা। ওনাকে কর প্রদান করতে হবে 43,800 টাকা। উনি যে 50,000 টাকার যে 50,000 টাকা যে উনি সঞ্চয়পত্র কিনেছিলেন, ওইখানে কিন্তু 10% উৎসে কর দিতে হয়, 10% উৎসে কর দিতে হয়। সঞ্চয়পত্রটা কিন্তু আপনারা আলাদা রাখবেন সবসময়। সঞ্চয়পত্র যে উনি কিনেছিলেন, সঞ্চয়পত্রটা সবসময় আলাদা রাখতে হবে। উনি 10%, উনি বলে দিয়েছে সঞ্চয়পত্রে 10% উৎসে কর কর্তন করে নিয়ে যায়, কিন্তু আপনি যদি এই টোটালের সাথে যোগ করেন তাহলে আপনার ওই টোটালের সাথে রেয়াদ মানে ওইখানে করমুক্ত সীমাতে বাদ যাবে, তারপরে হিসাবটা কিন্তু মিলবে না। সেই জন্য সঞ্চয়পত্রটা সবসময় আলাদা রেখে দিবেন। তো আমরা জানি 50,000 টাকা 10%-এ কত আসে, 5,000 টাকা। আপনি 5,000 টাকা এই আয়করের সাথে যোগ করে দিবেন। আমি কি বোঝাইতে পারছি আপনাদের? এখানে সঞ্চয়পত্র কেনা ছিল 50,000 টাকার, সঞ্চয়পত্র 50,000 কেনা ছিল না, কিন্তু সঞ্চয়পত্রের সুদ উনি 50,000 টাকা পেলেন। উনি সুদ পেলেন 50,000 টাকা, উনি সরকারকে সুদ মানে কর দিতে হবে 10%, 10% দিলে হয় 5,000 টাকা। তো আমরা এখানে তার আয়কর পেলাম হচ্ছে 5,000 টাকা, আয়কর পেলাম 5,000 টাকা, আর হচ্ছে সঞ্চয়পত্রের 10% সুদ দিল 50,000 টাকায়, আরও 5,000 টাকা, তার মানে 48,800 টাকা ওনাকে আয়কর দিতে হবে। এখন দেখেন উনি কর রিয়াদ কত টাকা কর রিয়াদ পাবে, কত টাকা কর রিয়াদ পাবে। কর রেয়াত পাবে যেটা সঞ্চয়পত্রের সুদের মধ্যে, এখানে কর রিয়াতের এটা অন্তর্ভুক্ত হবে না, কারণ সেটা আলাদা একটা বিষয়। এই যে 50,000 টাকা আছে সেটা সঞ্চয়পত্রে কর রিয়াতে অন্তর্ভুক্ত হবে না। এই যে সঞ্চয়পত্রটা বাদ দিলে আমরা কত পাই, 8,38,000 টাকা। 8,38,000 টাকার 8,38,000 টাকার 3%, 8,38,000 টাকার 3% বের করেন আপনারা। 8,38,000 টাকার 3% বের করেন, কত আসে? 8,38,000 3%, 3 গুণ 3,38,000
1 2 3 3,38,000, 3,38,000 না 8,38,000, এখানে আমার মিস্টেক হচ্ছে। 8,38,000 হবে। আপনারা কিছু বলেন না কেন? এখানে তো 8,38,000। 8,38,000 ভাগ 100, 25,140। কে কে শুনতে পাচ্ছেন? 25,140 টাকা। মোট আয়ের যদি 3% হয় 25,040 টাকা। মোট বিনিয়োগ ছিল ওনার, আর মোট বিনিয়োগ ছিল 2,16,000 টাকা। তো 2,16,000 টাকার 15%, 2,16,000 টাকার 15%, 2,16,000 টাকার 15% কত আসে? 2,16,000 গুণ 15 ভাগ 100, 32,400, 32,400। আর আমরা জানি সর্বোচ্চ হচ্ছে 10 লক্ষ টাকা। এর মধ্যে এই তিনটার মধ্যে যেটা কম, তিনটার মধ্যে কম হচ্ছে 25,140 টাকা, 25,140 টাকা। তো আমাদের আয়কর কত ছিল? 48,800 টাকা। আমাদের আয়কর, মোট আয়কর ছিল 48,800 টাকা। এর মধ্যে আমরা রেয়াত পাবো হচ্ছে 25,140 টাকা রেয়াত পাবো। এটা রেয়াত পাবো হচ্ছে 25,140 টাকা। তাহলে এটা থেকে যদি এটা আমরা মাইনাস করি, 48,800 মাইনাস হচ্ছে 25,140, 23,660 টাকা, 23,660 টাকা। তাহলে আপনার কর রেয়াত বাদ দেওয়ার পরেও 23,660 টাকা থাকবো। আপনি সঞ্চয়পত্রটা কিন্তু এখানে দেখেন, মোট আয়ের যে 3%, এখানে কিন্তু সঞ্চয়পত্রের সুদটা অ্যাড হয় নাই। আর এখানে যখন আমরা তারটা বের করছি, এখানে কিন্তু সঞ্চয়পত্রের তার যে সুদ ছিল সেটা বাদ দিয়ে হিসাব করছে। কারণ এই অঙ্কের মধ্যে বলে দেওয়া হয়েছে সঞ্চয়পত্রের সুদ 10%, সুদের উপর 10% আয়কর দিতে হবে। 10%-এ 50,000 টাকা, 10%-এ 5,000 টাকা আমরা ধরে নিতে পারি। এই 5,000 টাকা পরে এড করে সঞ্চয়পত্রের সুদের উপর আয়কর আপনি 5,000 টাকা লিখে অ্যাড করে দিবেন। তো আমরা সব কিছু বাদ দেওয়া যেটি কম 5,140, তো আপনার থাকে 23,660 টাকা। এখন আপনারা বলেন কে কে বোঝেন না আর কে কে ডান। তো বাদ আমি প্রথমেই দিলাম। মামুন মীর সাহেব ডান 96,000 টাকা, তারপরে হচ্ছে চাঁদা 3,000 টাকা, সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা, তারপরে হচ্ছে কিস্তি, জীবন বিমার কিস্তি 12,000 টাকা, তারপরে শেয়ার বাজারে 5,000 টাকা। এই সবগুলো যোগ করার পরে 2,16,000 টাকা হয়, যেটা উনি কর রিয়াত পাবে, যেটা উনি কর রিয়াত পাবে। যেটা উনি কর রিয়াত পাবে। তো আমি এটা পরে কর রিয়াতে বাদ দিলাম। যেটা কম, আমরা জানি বিনিয়োগের 15%, তারপর হচ্ছে মোট আয়ের 3% এবং 10 লক্ষ টাকা। যেটা কম হয় সেটা বাদ দিতে হবে। যেহেতু আমরা জানি মোট আয়ের 3% হয় 25,140 টাকা, তো আমরা মোট আয়কর থেকে 25,140 টাকা বাদ দিলে থাকে 23,660 টাকা। সেটাই আমাদেরকে কর রেয়াত করতে হবে। আশা করি মামুন মীর সাহেব বুঝতে পারছেন। কে কে বুঝতে পারছেন আর কে কে বোঝেন নাই? কে কে আমার কথা বুঝতে পারছেন আর কে কে বোঝেন নাই বলেন একটু।
এই অঙ্কের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে? এই অঙ্কের উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে? ওনাকে দিতে হবে 23,660 টাকা। আর অঙ্কের ডানে বামে কি লিখতে হবে সেটা কিন্তু আমি শিটের মধ্যে আপনাদের দিয়ে দিব। আমি যদি সব কিছু লিখতে যাই আপনাদেরও লিখতে সময় লাগবে। মাসুদ রানা ভাই, আপনি কি বুঝেন নাই বলেন? মাসুদ রানা ভাই, আপনি কি বুঝেন নাই? রিয়াজউদ্দিন, আমি বলছি উনার দান হচ্ছে 96,000 টাকা, আর চাঁদা হচ্ছে 30 না 3,000 টাকা, আর সঞ্চয়পত্র আছে 1 লক্ষ টাকা, আর হচ্ছে জীবন বিমার কিস্তি আছে 12,000 টাকা, এবং শেয়ার বাজারে উনি 5,000 টাকা ইনভেস্ট করেছেন, যেটা বিনিয়োগ করছেন। ওইটা টোটাল হয় 2,16,000 টাকা, যেটা উনি কর রিয়াত পাবেন। কর রিয়াত কিন্তু এটা পাবেন না। ওনার মোট বিনিয়োগ হচ্ছে এটা, বিনিয়োগের 15% এবং মোট আয়ের 3%, আর সর্বোচ্চ 10 লক্ষ। এর মধ্যে যেটা কম হবে সেটা তিনি কর রিয়াত পাবেন। আশা করি বুঝতে পারছেন মাসুদ রানা ভাই, রিয়াজউদ্দিন ভাই। 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র, 1 লক্ষ টাকা, 2,16,000 হয় টোটাল। আপনার সুবিধার জন্য আমি আবার বলতেছি, দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে দান হচ্ছে 96,000 টাকা, চাঁদা হচ্ছে 3,000 টাকা, 30 না 3,000 টাকা, এরপরে হচ্ছে সঞ্চয়পত্র হচ্ছে 1 লক্ষ টাকা, আর জীবন বিমার কিস্তি হচ্ছে 12,000 টাকা, শেয়ার বাজারে হচ্ছে 5,000 টাকা, টোটাল হয় 2,16,000 টাকা, যেটা ওনার বিনিয়োগ। টোটাল বিনিয়োগের 15%, টোটাল বিনিয়োগের 15% হয় 32,000 টাকা। আর মোট আয় ছিল 8,38,000 টাকা, সঞ্চয়পত্রের সুদ বাদ দেয় 8,38,000 টাকা মোট আয়। মোট আয়ের 3% 25,000 টাকা, 140 টাকা। তো 32,000 থেকে 25,140 টাকা কম, সেজন্য 25,140 টাকা উনি কর রিয়াত পাবেন। ওনার মোট আয়কর আসছিল 48,800 টাকা, কর রিয়াত পেল 25,140 টাকা, আর ওনাকে আয়কর দিতে হবে 23,660 টাকা। আশা করি বুঝতে পারছেন। রিয়াজউদ্দিন ভাই, আপনি কি বুঝতে পারছেন? বলেন রিয়াজউদ্দিন ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ বোঝার জন্য। আর যারা যারা লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন, আমার ভালো লাগবে। আগামী ক্লাস কোনো একটা টপিক নিয়ে আবার আসব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মামুন মির সাহেব, আপনাকেও ধন্যবাদ। আগামীকালকে আবার নতুন স্যার। ঠিক আছে স্যার। রিয়াদ পূর্ববর্তী কর দায় কত হবে? 48,800 টাকা। 48,800 টাকাই তো হবে। আমি আবার আপনাদের একটু দেখাচ্ছি। শেখ সাহেব, আপনি একটু দেখেন এই যে রিয়াদ পরবর্তী কর দাম হচ্ছে 48,000 টাকা। সঞ্চয়পত্রের সুদের মধ্যে যে 10% আয়কর দিতে হবে সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। রিয়াদ পূর্ববর্তী কর দায় হবে 48,800 টাকা। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, সঞ্চয়পত্রে 10% আয়কর বাদ দিলে হবে 43,800 টাকা। বুঝতে পারছেন আশা করি। এখন বলেন কে কে বোঝেন নাই, আর কে কে বোঝেন নাই? আমার পরিচিত গ্রুপে শেয়ার করেছি। ধন্যবাদ মামুন ভাই, ধন্যবাদ। আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা আইটিপি এক্সাম দিবে, তাদেরকে আমার লাইভে অ্যাড করে দিবেন।
তারাও যাতে উপকৃত হয়। আর আপনার দ্বারাই যদি কারো উপকৃত কেউ যদি উপকৃত হয়, আপনার কথা মনে রাখবে, আপনার দ্বারায় কারো যদি উপকৃত হয় তাহলে আপনাকে সে মনে রাখবে যে আমি তার জন্য এই কাজটা করতে পারছি। দয়া করে শেয়ার করে দেবেন, আপনাদের ওয়ালেও শেয়ার করে রেখে দিতে পারেন। আপনারা যখন আপনাদের সামনে আসলে আপনারা দেখলে দেখবেন চর্চা হয়, চর্চা হইলে আপনাদের অঙ্ক যত চর্চা করবেন তত আপনার জন্য ভালো, তাড়াতাড়ি করতে পারবেন। ক্যালকুলেটর বাদ দিয়ে মুখে মুখে হিসাব করার চিন্তা ভাবনা করবেন, তাহলে অঙ্ক তাড়াতাড়ি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজকের জন্য শুভরাত্রি, কাল আবার দেখা হবে।